38% ওয়েস্ট বেঙ্গল সরকার যখন ডিএ করে দিয়েছে তারপর থেকে বহু জনের কোশ্চেন স্যার ডাক্তারদের স্যালারিটা কত হবে। ডাক্তারদের স্যালারি নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি দিয়ে রেখেছিলাম আমার চ্যানেলে এবং প্রত্যেকটাই হয়তো ভাইরাল, বহু মানুষ দেখেছেন এবং ভালোবেসেছেন। তারপর থেকেই আমি ভাবলাম ডিএ পাওয়ার পর থেকে ডাক্তারদের বেতন, যেটাকে জেনারেলি স্টাইপেন্ড বলা হয়ে থাকে, স্যালারি নয়, সেটা আসলে কত হয়েছে এটা নিয়েই একটুখানি আজকে আলোচনা করব। যেমনটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, ইন্টার্ন ডক্টর, হাউস স্টাফ, পিজিটি ডক্টর, সিনিয়র প্রেসিডেন্ট বা যারা মেডিকেল অফিসার মানে জিডিএমও, তাদের ক্ষেত্রে স্যালারি আসলে কত হয়ে থাকে সেটাই আজকে বর্ণনা করার চেষ্টা করব। এই ভিডিওটা বানানোর আগে বহুবার রিসার্চ করে দেখতে হয় বিভিন্ন জায়গায় যে কিভাবে আসলে ডাক্তারদের স্যালারি ডিফাইন্ড হয়ে থাকে। আমি আগেরবারেও বহুজনের স্ক্রিনশট নিয়ে দেখিয়েছিলাম যে ডাক্তারদের স্যালারি আসলে কতটা হয়ে থাকে। এইবারেও স্ক্রিনশটগুলোকেই আমি আমার প্রুফ হিসেবে দেব যে এখন স্যালারি কত এবং ডিএ বাড়ার পর থেকে স্যালারি কত হয়ে থাকবে। এই স্যালারি যখন আমি কাউন্ট করতে গেছি বা স্যালারি যখন আমি ক্যালকুলেশন করতে গেছি, সেই ক্ষেত্রে আমার বেশ কিছু জনের হেল্প লেগেছে। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একজনের নাম না বললে হয় না, ডক্টর জগদীশ সিং দা। তার চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখছি। উনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশন আমি কালেক্ট করেছি জিনিসটার সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়ার জন্য। সেই জিনিসটাই আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। সবথেকে প্রথম, আগে যেটা স্যালারি বা এখন যেটা পাচ্ছে ডাক্তাররা, সেটা স্যালারি স্কেল এটা। এটা যখন জিডিএমও নোটিফিকেশন বেরিয়েছিল তখনই এই স্যালারি স্কেলটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রোভাইড করেছিল, যখন লাস্ট এই জিডিএমও স্যালারি জিডিএমও রিক্রুটমেন্ট হলো 2026 সালের প্রথমের দিকে। তখন এই পে স্কেলটা বলেছিল। ডাক্তারদের স্যালারি কিভাবে ডিফাইন্ড হয় এক্ষেত্রে একটুখানি বোঝা জরুরি। ধরুন একটা জিডিএমও ডাক্তার, জিডিএমও মানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। আমরা নানা ধরনের যে প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো হয়ে থাকে, বিপিএসসি হয়ে থাকে, সেই সমস্ত জায়গায় যে মেডিকেল অফিসার দেখি, ওনাদেরকেই বলা হয়ে থাকে জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। ওনাদের ডিউটির ক্ষেত্রে কেমন কি ডিউটি পড়ে সেটা নিয়ে আমি কোনো সেপারেট ভিডিও বানাবো, বাট ওনাদের বেতন কিভাবে ডিটারমাইন্ড হয় সেটা নিয়ে এখনো বলি। সবথেকে প্রথম বেসিক পে। বেসিক পে আমরা জানি যে কোনো ডিউটি হলে, যে কোনো ধরনের কোনো জব হলেই সেক্ষেত্রে একটা প্রথমে বেসিক পে তার থাকে, তার উপর নির্ভর করে বাকি জিনিসপত্রগুলো ডিটারমাইন্ড হয়ে থাকে। তো ডিএ বাড়ার পর আমরা দেখতে পেলাম যে বেসিক পে যেটা, সেটা তো সিমিলারই থাকবে, ৫৬,১০০ টাকা। এর উপর নির্ভর করে ডিএ ডিটারমাইন্ড হয়ে থাকে, তার উপর নির্ভর করে হাউস রেন্ট দেওয়া হয়ে থাকে, তার উপর নির্ভর করেই মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, তার উপর নির্ভর করেই এনপিএ দেওয়া হয়ে থাকে এবং বাকি কিছু অ্যালাউন্স থাকলে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিএ এখন দেওয়া হয় ১২,১১৮ টাকা, অর্থাৎ ৫৬,১০০ টাকার বেশ কিছু পার্সেন্টেজ দেওয়া হয়ে থাকে ডিএ হিসাবে। এটাই 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বেসিক পে আগে ছিল 18%, এখন সেটা হয়ে গেছে 38%। 38% যদি বেড়ে যায় তাহলে এই যে অ্যামাউন্টটা, তার 38% গিয়ে দাঁড়াচ্ছে 25,৫৮২ টাকা। এছাড়া বাকি যে সমস্ত অ্যালাউন্স গুলো ছিল সেগুলো সিমিলার। যেমন হাউস রেন্ট, বহুজনকে বিপিএসসি তে দেওয়া হয়, সেই জায়গাতে ভালো করে থাকার জায়গা থাকে না, তাই দেখা যায় সেই হসপিটালে লাগোয়ায় একটা বড় কোয়ার্টার বানানো থাকে ডাক্তারের জন্য, সে কোয়ার্টারেতেই তাকে থাকতে পারে, অথবা সে যদি সেখানে না থাকে তাকে এই পরিমাণ টাকা দেওয়া হয় বাইরে ভাড়া নিয়ে থাকার জন্য। তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স। ডাক্তারের নিজের শরীর খারাপ হতে পারে, তার জন্য ৳৫০০ দেওয়া হয়ে থাকে। নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, বোঝাটা খুবই জরুরি। হোয়াট ইজ এনপিএ? আমি শুধুমাত্র আজকে স্যালারি নয়, বেশ কয়েকটা ডাউটস যারা এই বছর নিট দিয়েছো বা যে সমস্ত গার্জিয়ানরা দেখছেন তাদের সবার জানাটা দরকার। এনপিএ মানে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। ধরুন কথার জন্য বলছি, কেউ একজন কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে যুক্ত আছেন, সে স্যালারি পাক বা স্টাইপেন্ড পাক, উনার গভর্নমেন্ট কর্তৃক একটা এনপিএ দেওয়া হয়ে থাকে। মানে কি? নন প্র্যাকটিসিং অ্যালাউন্স, অর্থাৎ বাইরে প্র্যাকটিস করতে পারবেন না। অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালেই শুধুমাত্র সে প্র্যাকটিস করবে। যদি কেউ মনে করেন যে না, আমি গভর্নমেন্ট হসপিটালে প্র্যাকটিসের সঙ্গে, সঙ্গে বাইরে চেম্বারও করব, তিনি কিন্তু এই এনপিএটা বাদ দিয়ে দিয়েন তার স্যালারি থেকে। অর্থাৎ কোনো জিডিএমও যদি বাইরে দেখছেন প্র্যাকটিস করছে, হতে পারে সে তার এই যে এনপিএ অ্যামাউন্ট, সেটা এই যে টোটাল স্যালারি সেখান থেকে বাদ দিয়ে দেয়। এটা বাদ দিয়ে দিলেই আইনতভাবে সে কি করতে পারবেন না, বাইরে প্র্যাকটিস করতে পারবেন। তাহলে এনপিএ মানে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। আমি গভর্নমেন্ট থেকে এই পরিমাণ টাকা নিচ্ছি যাতে আমি হসপিটাল ছাড়া বাইরে কোথাও চেম্বার না করি। আমি যদি এই পরিমাণ টাকা আমার স্যালারি থেকে বাদ দিয়ে দিই, আমি কিন্তু বাইরে প্র্যাকটিস করার পুরোপুরি অনুমতি পেয়ে গেলাম গভর্নমেন্ট থেকে। এটা ছিল আগেকার স্যালারি স্কেল, অর্থাৎ ৮৬,৬৭০ টাকা। প্রত্যেক বছর এর উপর প্রায় 4% এর কাছাকাছি ইনক্রিমেন্ট হয়ে থাকে। সেরকমই আমার একজন সিনিয়র দাদা জিডিএমও পরিচিত, উনি ২ বছর জিডিএমও চাকরি করার পর উনার স্যালারি দাঁড়িয়েছে প্রায় ৯১,০০০, 91,০০০। 91,০০০ স্যালারি এখান থেকে বেড়ে এটা কিন্তু দাঁড়িয়েছে তার ২ বছর ডিউটি করার পর। এবার যদি ডাইরেক্টলি ডিএ বাড়ে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা যেহেতু অনেক অংশে বেড়ে যাচ্ছে, এটাই টোটালি অ্যাড আপ হয়ে যাবে এবং দাঁড়াবে প্রায় ১,০০,০০০ প্লাস। ১,০০,০০০ পার হয়ে যাচ্ছে জিডিএমও স্যালারি। কেন জিডিএমও স্যালারি আমি প্রথমে ডিসকাস করছি? কারণ ইন্টার্ন হোক, হাউস স্টাফ হোক, পিজিটি হোক, পিডিটি হোক, কি জিনিস একটু পরে ডিসকাস করছি।
সমস্তটাই এই জিডিএমওর যে স্যালারি এটার উপর নির্ভর করেই পুরোটা ডিটারমাইন্ড হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সবথেকে প্রথম ইন্টার্ন যাদেরকে আমরা বলে থাকি সবথেকে ছোট ডাক্তার হসপিটালের। গভর্নমেন্ট যে মেডিকেল কলেজগুলো আছে, মেডিকেল কলেজ সেখানে গিয়ে আপনারা যে ছোট ডাক্তারদিকে সর্বদা দৌড়াদৌড়ি করতে আপনাদেরকে লক্ষ্য রাখতে দেখতে পাবেন, তাদেরকে বলা হয় ইন্টার্ন। তারাই কিন্তু সর্বদা সবথেকে বেশি কাজ করে থাকে গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ২৪ ঘন্টা ৪৮ ঘন্টা টানা ডিউটি চলে আর সারাদিন তাদের উপর দিয়ে সমস্ত কাজ চলে। পেশেন্ট নিয়ে আসা হোক, পেশেন্টের ব্লাড দেওয়া হোক, পেশেন্টের স্টিচ দেওয়া হোক, নানা জিনিসপত্র যেগুলো জেনারেলি ইন্টার্নরা করে কষ্টদায়ক হয়ে থাকে। তাদের স্যালারি কত টাকা হয়ে থাকে? তাদের স্যালারি হয়ে থাকে এই যে জিডিএমওর যে স্যালারি তার মধ্যে বেশ কিছু জিনিসপত্রকে অ্যাডাপ্ট করে হয়ে থাকে। মানে কি, ধরুন বেসিক পেটাকে অ্যাডাপ্ট করা হলো, ডিএটাকে অ্যাডাপ্ট করা হলো আর এনপিএটা। এটাকে অ্যাড করে তার 40% দেওয়া হয়ে থাকে কাকে? ইন্টার্নকে। যেটা দাঁড়াচ্ছে ৩২,০০০। এবার এই যে পাশে স্যালারির একটা স্ক্রিনশট, এটা আমার আগের বছরে যখন আমি ইন্টার্নশিপ করেছি তখনকার স্যালারি। কত টাকা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন ৪৩,০৯৯। প্রশ্ন হবে না ৩২,০০০ টাকা তো হয়, কি করে ৪৩,০০০ টাকা? হ্যাঁ, এখানে আসে মেন জিনিসটা। সেটা হচ্ছে ৩২,০০০ এর সঙ্গে আগের বছর চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের পূর্বের যে চিফ মিনিস্টার ছিলেন তিনি কি করেছিলেন? ১০,০০০ টাকা এক ধাক্কায় বাড়িয়েছিলেন এই সমস্ত স্টাইপেনের উপর। সেক্ষেত্রেই ৩২ প্লাস ১০ ৪২,০০০ টাকার মতো স্যালারি দাঁড়ায় একটা ইন্টার্ন ডক্টরের। বাট প্রশ্ন হবে না তাও ৪৩,০০০ টাকা কি করে হয়? হ্যাঁ, বিভিন্ন মেডিকেল কলেজ ভিত্তিতে ১-১,৫০০ টাকায় এদিক ওদিক হয়ে থাকে স্যালারি। কেন হয়ে থাকে এটা আমার কোনোভাবেই জানা নেই। তো এটা আমি কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটালে যখন ইন্টার্ন ছিলাম তখন ৪৩,০০০ টাকা স্যালারি পেতাম এবং এখনো যারা আমাদের ইন্টার্ন রয়েছে তারাও কিন্তু এই ৪৩,০০০ টাকায় স্যালারি পায়। এবার প্রশ্ন হচ্ছে তাদের স্যালারি বেড়ে কত হবে যদি ডিএ বাড়ে? তাদের স্টাইপেন্ডের উপর কি কোনো রকম প্রভাব পড়বে? স্যালারি শব্দটা ঠিক নয়, স্টাইপেন্ড বলা হয়ে থাকে। এর উপর কি কোনো প্রভাব পড়বে? হ্যাঁ, প্রভাব পড়বে। কারণ এইটা তো টোটাল বেড়ে যাচ্ছে এনপিএ। এনপিএটা বেড়ে গেলে এখানে টোটাল যেটা এতদিন হচ্ছিল ৭৯,৪৩৮ টাকা সেটা বেড়ে গিয়ে হয়ে যাবে ৯২,৯০২ টাকা। এবার ৯২,৯০২ টাকার উপর 40% হলে তাদের স্যালারি মোটামুটি দাঁড়াবে ৩৭,১৬০ টাকা। এবার বহুজনের এই জায়গাতেই ডাউট যে ৪৩,০০০ থেকে তো কমে দিয়ে বাড়ার পর তো মাইনে কমে যাচ্ছে। কারণ আগের বছরে চিফ মিনিস্টার এই 10,000 বাড়িয়েছিলেন। এই বছরে কি এই 10,000 টা এডেড হয়ে ৪৭,০০০ হবে নাকি ৪৩,০০০ হয়ে যাবে? মানে কমে যাবে স্যালারি। এরকমটা কি কোনোদিন পসিবল? সেখানেই আছে মেইন জিনিস। গভর্নমেন্ট চেঞ্জ হবার পরেও এই 10,000 টা কিন্তু এখনো কাট করেননি এবং ভবিষ্যতেও করবেন না বলে আশা রাখা যায়। কেন? গভর্নমেন্ট চেঞ্জ হবার পর এই মাসেই স্যালারি ঢুকেছে আমাদের 1 জুলাই, আগের দিনই ঢুকেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে স্যালারি যেটা আগের গভর্নমেন্ট দিত সেইটাই পাচ্ছে। অর্থাৎ এই যে 10,000 চিফ মিনিস্টার আগের বাড়িয়েছিলেন সেটা কিন্তু এখনো এডেড রয়েছে। সেক্ষেত্রে যদি সেই 10,000 টাকা আমরা ভাবি যে ফিউচারেও এডেড থাকবে তাহলে একজন ইন্টার্নের স্যালারি ৪৩,০০০ থেকে বেড়ে হবে ৪৭,১৬০ টাকা। এত পরিমাণ ইন্টার্ন পরিশ্রম করে আমার মনে হয় একদম পারফেক্ট। কেন সারাদিন ঘর যেতেই পাই না। আমার ইন্টার্নশিপের গল্প যদি মনে পড়ে আমি দেখতে পাই যে কত কষ্ট করে আমাকে বাড়ি যেতে হতো, কত কষ্ট করে আমাকে নিজেকে ইউটিউবে পড়াতে হতো, ভিডিও দিতে হতো নিজের ঘুমকে বিসর্জন করে। তো সেই সমস্ত জিনিসগুলো ইন্টার্নের সাপেক্ষে একদম পারফেক্ট। নেক্সট আসি হাউস স্টাফ। হাউস স্টাফ মানে জুনিয়র রেসিডেন্টস যাদেরকে বলা হয় নন একাডেমিক, যেটা এখন আমি। তো এই জেআরশিপ বা হাউস স্টাফশিপে স্যালারি হয়ে থাকে যেমনটা ইন্টার্নে দেখালাম টোটাল এই জিনিসটার 40%, এই জিনিসটার 40% এখানে হয় না, এখানে হয় 65%। কার ক্ষেত্রে? হাউস স্টাফশিপের ক্ষেত্রে। হাউস স্টাফশিপে 65% যদি হয় সেক্ষেত্রে তার স্যালারি দাঁড়ায় গিয়ে কত? মোটামুটি ৬১,৬৩৫। এটা আমারই এই মান্থেরই স্যালারি ক্রেডিটেড হয়েছে ৬১,৬৩৫। এটা তাহলে এখন আছে, ডিএ বাড়ার পর সেটা কত দাঁড়াবে? ডিএ বাড়ার পর সেটা দাঁড়াবে 60,000 এর কাছাকাছি এবং 10,000 অ্যাডিশনালি এড হবে সেটা গিয়ে দাঁড়াবে 70,000। মানে 61,000 থেকে আমাদের স্যালারি কত পাবো আমরা? প্রায় 70,000 এর কাছাকাছি। কে পাবে? হাউস স্টাফশিপ বা জুনিয়র রেসিডেন্ট। ঠিক সেম এই স্যালারিটাই যারা এমডিএমএস এ ১ম বছর ঢোকে তাদের স্যালারি হয়ে থাকে। তাহলে এমডিএমএস মানে কি? আপনারা নরমালি সবাই জানেন মেডিসিনে এমডি হয়ে থাকে, ডার্মা এমডি, নানা জিনিস এমডি হয়ে থাকে, সার্জারিতে এমএস হয়ে থাকে, অর্থোপেডিক্স এমএস হয়ে থাকে। তাদেরকে বলা হয় পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পিজিটি। তাদের ক্ষেত্রে স্যালারি ফার্স্ট ইয়ারে একদম হাউস স্টাফশিপে যে স্যালারিটা থাকে সেম স্যালারি। কত স্যালারি? অর্থাৎ এখন পাই 61,000 তাহলে পাবে কত? 70,000 মানে যেটা হাউস স্টাফের হবে সিমিলার। পিজিটি হয়ে থাকে ৩ টে বছরের। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ৩ জনের স্যালারি সেই অনুপাতেই মোটামুটি বাড়বে। পিজিটি ফার্স্ট ইয়ার যে হয়ে থাকে তার ক্ষেত্রে হাউস স্টাফের যেমন দেখেছিলাম আমরা 65% সেটা হয়ে থাকে। তারপরের বছর হয়ে থাকে 70%, তারপরে 75%। এভাবে 5% করে ইয়ার বাড়লে ওই যে অ্যামাউন্টটা বের করেছিলাম আমরা বেসিক পে, ডিএ প্লাস এনপিএ তার উপর এটা বেড়ে থাকে। তাহলে নতুন যে সমস্ত পিজিটিরা অক্টোবর থেকে স্যালারি পাবেন তারা হচ্ছে সেকেন্ড ইয়ারে ৭৫,০০০, থার্ড ইয়ার পাবে ৭৯,০০০। আগে কত পেতেন? ফার্স্ট ইয়ার তো এটা পেতেন দেখালাম এইমাত্র 61,635 আমার কলেজে। ফার্স্ট ইয়ারে দেখতে পাচ্ছেন এখানে 61,605 আর বাকি থার্ড ইয়ার পেতেন 69,000 এর কাছাকাছি। এটা আগের বছরে এবং এই বছরেও এখনো এই স্যালারিটাই পাচ্ছে। এটা কারা পাচ্ছেন? যারা ফার্স্ট ইয়ার পিজিটি রয়েছেন এবং এটা কারা পাচ্ছেন? এটা পাচ্ছেন যারা থার্ড ইয়ার পিজিটি রয়েছেন। তাহলে মোটামুটি স্যালারি এখন পর্যন্ত স্টাইপেন্ড সরি এটা এখন পর্যন্ত পাচ্ছেন বাট বেড়ে গেলে এটা দাঁড়াবে।
এবার আছি এমডিএমএস কেউ পাস করে গেলে সে আরো স্পেশালাইজেশন যায়, সুপার স্পেশালাইজেশন। যেমন ইউরোলজি হয়ে থাকে, আপনারা শুনেছেন নেফ্রোলজি হয়ে থাকে, তারপর আপনারা শুনেছেন যে বিভিন্ন মেডিসিনে নিউরোলজিস্ট হয়ে থাকে অথবা এন্ডোক্রিনোলজিস্ট হয়ে থাকে। সেই সমস্ত ডক্টরসদেরকে আমরা বলে থাকি পিডিটি, পোস্ট ডক্টরাল ট্রেনি। তাদের যে কোর্সটা সেটা ডিএম বা এমসিএইচ হতে পারে। ডিএম মানে যদি মেডিসিনের দিকে যায়, এমসিএইচ মানে যদি সার্জারির দিকে যায়। সেক্ষেত্রে উনাদেরও ৩ টে বছর পড়াশোনা করতে হয়। ফার্স্ট ইয়ার পড়াশোনা করতে হয়, সেকেন্ড ইয়ার পড়াশোনা করতে হয় এবং থার্ড ইয়ার পড়াশোনা করতে হয়। এক্ষেত্রে উনাদের স্যালারি যেখানে এখানে শেষ হয় 75% এখানে শুরু হয় 80% থেকে 85 এবং 90%। সেই অনুপাতে তাদের স্যালারি এখানে লেখা আছে। আগে কত স্যালারি ছিল? আগে স্যালারি ছিল যদি নরমালি এই অ্যামাউন্টটাকে ধরা হয় অর্থাৎ ৭৯,০০০ সামথিং যেটা একটু আগে দেখাচ্ছিলাম সেটার পার্সেন্টেজ হিসেবে ছিল। এখন সেটা বেড়ে গিয়ে দাঁড়াবে এটা। এবার আসি লাস্ট অর্থাৎ এসআর। একজন এমডি বা এমএস পাস করার পর তিনি সিনিয়র রেসিডেন্সি হিসাবে বিভিন্ন মেডিকেল কলেজ অথবা কোনো জায়গায় যেখানে ডিস্ট্রিক্ট হসপিটালে ডিউটি দেওয়া হয় সেখানে উনাকে ডিউটি করতে হয়। এটা বন্ড চুক্তি থাকে ৩ টে বছরের এবং ৩ টে বছরের স্যালারি সেম থাকে। যদি ডিএ বাড়ে বা কোনো কিছু বাড়ে সেই ক্ষেত্রে স্যালারি চেঞ্জ হয়, বাকি স্যালারি চেঞ্জ হয় না। সেক্ষেত্রে এসআর এর স্যালারি আমাদের কলেজে যিনি দাদা রয়েছেন উনার হচ্ছে ৮৪,৮০০ টাকা। এটা আগের বছরের স্যালারি দেখতে পাচ্ছেন ২০২৫ এর এবং এটা কল্যাণী ট্রেজারার মানে আমার কলেজ থেকেই একজনের একদম বাস্তব পুরো আমি তুলে ধরলাম। তো সেক্ষেত্রে 84,০০০ পেতেন। এই স্যালারিটা এই যে পিডিটি হয়ে থাকে থার্ড ইয়ার উনার স্যালারি সিমিলার প্যাটার্নে অর্থাৎ টোটালে 90% পেতেন। তাহলে উনার ক্ষেত্রে যদি পিডিটি থার্ড ইয়ারের ক্ষেত্রে যদি 93,600 611 যদি হয়ে থাকে তাহলে এসআর এর ক্ষেত্রেও স্যালারি কিন্তু প্রায় 10,000 বেড়ে গিয়ে 94,000 এর কাছাকাছি হবে। এটাই ছিল মোটামুটি ডাক্তারদের স্টাইপেন্ড। স্যালারি শব্দটা বারবার আমি ইউজ করেছি মুখে চলে আসছে তাই। বাট এই জিনিসগুলো যখন পড়াশোনা একজন ডাক্তার করে সেই জিনিসটাকে আমরা স্যালারি বলি না, সেই জিনিসটাকে আমরা স্টাইপেন্ড বলে থাকি। সেটা ইন্টার্নের হোক, হাউস স্টাফের হোক অথবা পিজিটির ক্ষেত্রে হোক। বহু ক্ষেত্রে বহু জায়গায় কন্ট্রোভার্সি হয়ে থাকে যে স্যালারিও বলা হয়। সেটা মধ্য কথা নয়। আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে ডিএ বাড়ার পর মোটামুটি এট অ্যান এভারেজ একজন ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি সবার ক্ষেত্রে মোটামুটি ৩, ৪, ৫ থেকে ১০,০০০ পর্যন্ত প্রায় স্টাইপেন্ড ইনক্রিজমেন্ট হবে। যদি ভিডিওটা মনে হয় ভালো লেগেছে এবং যদি কেউ আপনার ফ্যামিলিতে ডাক্তার থাকে বা কেউ ডাক্তার হবার স্বপ্ন দেখে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। কারণ এত পরিশ্রম করে কত টাকা একজন ডাক্তার পায় সেটা জানাটা সবার জন্য জরুরি। আজকের ভিডিওটা এতটাই। কোনো ভিডিওর উপর কোনো টপিকের উপর যদি ভিডিওর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি সেই বিষয়ের উপর আলোচনা করতে খুবই উদ্বুদ্ধ।